আসসালামু আলাইকুম। লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সম্মানিত অভিভাবক, সুপুরুষ, শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বিরামপুর আইসিটি স্কুল এবং আমার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি ষষ্ঠম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পঞ্চম অধ্যায়ের পার্ট 3 ও 4 নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখা যাক আজকের আলোচনায় কি রয়েছে। আজকের আলোচনার বিষয় হলো, তোমরা দেখতে পাচ্ছ আজকের পাঠের শিরোনাম সমাজ বিকাশের বিভিন্ন স্তর। সমাজ বিকাশের যে বিভিন্ন স্তর, তোমরা নিশ্চয়ই জানো সমাজ একটি পরিবর্তনশীল সমাজ, প্রতিনিয়ত পরিবর্তন হয়ে আসছে। আদিম সমাজ থেকে শুরু করে বর্তমান সমাজ পর্যন্ত ব্যাপক পরিবর্তন সাধিত হচ্ছে। আদিম সমাজ ছিল কৃষি নির্ভর, তার আগে ছিল মানুষ প্রকৃতি থেকে সব কিছু সংগ্রহ করে রাখে। বর্তমানে হচ্ছে আধুনিক যুগ, এরপরে আবারও পরিবর্তন হবে। তো এই পরিবর্তনের ধাপগুলো আর বিকাশের স্তরকে আমরা 6টি ভাগে ভাগ করেছি। তো এই পরিবর্তনগুলো তো বিশেষ কারণ আছে, কিছু লক্ষণ আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি সমাজ বিকাশ বা সমাজের পরিবর্তনের যে ধাপগুলো কি কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ সমাজ বিকাশের বিভিন্ন স্তর বা ধাপ। তো এই পাঠে আমি 3 ও 4 পাঠে 3টি নিয়ে আলোচনা করব এবং পরের পাঠে আর 3টি নিয়ে আলোচনা করব। তাহলে দেখা যাক যে পাঠে কোন কোন বিষয়গুলো স্তরগুলো রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ শিকার ও খাদ্য সংগ্রহ। সমাজ বিকাশের বিভিন্ন স্তরের মধ্যে একটা আছে শিকার ও খাদ্য সংগ্রহ। এরপর আমরা দেখব উদ্যান কৃষি সমাজ। উদ্যান নির্ভর যে কৃষি সমাজ, সেটাকে বলবো উদ্যান কৃষি। যে উদ্যানে আমাদের কিভাবে কৃষি চাষ হচ্ছে সেটা বিষয়ে একটু কথা হবে। এরপর আমরা দেখব পশুপালন সমাজ। এই 3টি নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সমাজ অধ্যায়টা পড়তেছ। সমাজ কি এর আগে জানিছ, পরিবেশের সাথে সমাজের কিভাবে সম্পর্কিত, সমাজের উপাদানগুলো কি, সমাজে বসবাস করতে হলে মানুষকে কিছু নিয়মকানুন, কিছু আইন মেনে চলতে হয়, সেগুলো জেনেছ। সমাজের উপাদানগুলো কি কি সেটা জেনেছ। তো তোমরা জানলে যে সমাজে পরিবর্তন হয়ে আসতেছে প্রতিনিয়ত, সেই পরিবর্তনের সময় এবং কোন সময়টায় কীরকম জিনিস আমরা ব্যবহার করতেছি সেই বিষয়গুলোতে আমরা ধারণা রাখব। আদিম সমাজে মানুষেরা কি ব্যবহার করতো, কিভাবে খাইতো, কিভাবে চলতো, কোথায় থাকতো, কিভাবে খাবার সংগ্রহ করতো। এরপরে যে স্তর বা স্তর যে আসতেছে, যে মানুষ কিভাবে জীবন ধারণ করতেছে, কিভাবে খাবার জোগাড় করতেছে, এই যে পদ্ধতিগুলো, এটা ভিন্নতা এসে গেছে। মানে পরিবর্তন হতে হতে একটা ভিন্নতা চলে আসতেছে। যুগের পরিবর্তন আমরা বলি, একটা যুগ থেকে আরেকটা যুগের যে পরিবর্তন সেটা। তো এখন আমরা দেখব শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ কেমন ছিল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ। তোমরা ছবিগুলো দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছ এই ছবিগুলো কি। প্রাচীনকালের কিছু আদিম কালে যে হাতিয়ার বা এই জাতীয় কিছু জিনিস আমি দেখাচ্ছি, যেগুলো বর্তমানে ব্যবহার কম হয়। তাহলে আমরা জানি শিকার ও খাদ্য সংগ্রহ ছিল আদিম সমাজের প্রথম রূপ বা আদিম রূপ। খাদ্য সংগ্রহ এবং শিকার ছিল মানুষের আদিম রূপ। আদিম সমাজে কোনো নির্দিষ্ট বাসা বাড়ি বা ঘর বাড়ি ছিল না।
তারা বন জঙ্গলে এবং গুহায় বসবাস করত। এবং আদিম সমাজের মানুষেরা তখন প্রাকৃতিক সম্পদ প্রচুর ছিল, কিন্তু তারা এগুলোকে ব্যবহার করতে পারত না। খাবার তারা প্রকৃতি থেকে সংগ্রহ করত এবং খাবারের সংগ্রহের জন্য তারা মেয়েরা বিশেষ করে ফলমূল সংগ্রহ করত, আর পুরুষেরা শিকার করত। তো তোমরা দেখতে পাচ্ছ যেখানে মানে যে পুরুষটি শক্তিশালী, যে গোষ্ঠীগত জায়গায় যে পুরুষটি শক্তিশালী তাকে দলপতি হিসাবে তারা দলপতি হিসাবে মানত। এবং ওই সময় তারা প্রথম হাতিয়ার ছিল পাথরের তৈরি। আদিম সমাজের প্রথম হাতিয়ার ছিল পাথরের তৈরি। এবং পাথর এই জন্যে ওই পাথরের তৈরি জিনিসে বলে ওই যুগটাকে আমরা বা প্রাগৈতিহাসিক যুগ অথবা প্রস্তর যুগ বলা হয়। আরও কিছু আমরা হাতিয়ার আমরা দেখতে পাই, যেমন বল্লম, খাসকাটা বল্লম, হারপিন, আবার পশুর দাঁত দিয়ে তৈরি বিভিন্ন ধরনের হাতিয়ার। এগুলো ছিল আদিম সমাজের হাতিয়ার। আদিম সমাজ শিকার, পশু শিকার, মৎস্য শিকার, এগুলো ছিল কৃষিকাজের প্রথম ধাপ। এবং রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য তারা গাছের লতাপাতা, পশুর চামড়া এগুলোকে ব্যবহার করত। আদিম সমাজে শিকার ও খাদ্য সংগ্রহ যে সমাজ, সেখানে কোনো আনুষ্ঠানিক প্রতিষ্ঠান ছিল না, কোনো সংগঠন ছিল না। তাই আমরা বলতে পারি অনেকটাই মানুষ প্রকৃতির উপর নির্ভর করেই জীবন যাপন করত আদিম সমাজে। এরপর আমরা পরের আলোচনাটি দেখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ উদ্যান কৃষিভিত্তিক সমাজ। এই যে উদ্যান কৃষিভিত্তিক সমাজ, তোমরা বুঝতেই পারতেছ এই ছবিগুলো দেখে যে মেয়েরা কৃষিকাজ করতেছে। এই যে খাদ্য সংগ্রহ করতে করতে খাবার উৎপাদনের দিকে চলে যায় উদ্যান কৃষিভিত্তিক সমাজে। কিভাবে খাবার উৎপাদন করা যায়, আগে তো সংগ্রহ করা হতো, কিন্তু খাবার উৎপাদন করা যায়, সেটা ছিল উদ্যান কৃষিভিত্তিক একটা কাজ, প্রধান কাজ। তাহলে কিভাবে? সমাজবিজ্ঞানীদের মতে যে মেয়েরাই কৃষিকাজের উদ্ভাবন করেছে আর পুরুষেরা শিকার করত। তো মেয়েরা যখন ফলমূল, শাকসবজি, যেমন গমের বার্লি, কান্দা প্রভৃতি ধরনের খাবার সংগ্রহ করত, তখন এগুলোর যে বীজ, সেগুলো তাদের বাড়ির আশেপাশে ফেলাতো। সেখান থেকে আবার চারা বা গাছ হইতো এবং সেখানে শস্য বা দানা হইতো। এখান থেকে তারা উৎপাদন করত এবং এই উৎপাদন প্রচেষ্টাকেই উদ্যান কৃষি ভিত্তিক সমাজ হিসাবে উদ্যান কৃষি হিসাবে তারা চিহ্নিত করেছে। তারা দেখলো যে বাড়ির আশেপাশে যে পতিত জমি বা জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে যখন তারা খাদ্য উৎপাদনকারী যে শস্যগুলো আছে, সেগুলো যদি দেওয়া যায়, ফেলানো যায় সেখানে, তাহলে এখান থেকে গাছ জন্মাচ্ছে এবং তারপর ওখানে শস্য দানা আসতেছে, এরপর তারা খাদ্য সংগ্রহ করতে পারতেছে। এইভাবেই উদ্যান কৃষি শুরু করতেছে তারা। তো আমরা জানি যে এই মেয়েরাই কৃষিকাজের সূচনা করেছে আর পুরুষেরা শিকার করত। তাই এখানে বলবো, এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি, সেটা হচ্ছে উদ্যান কৃষি কি? উদ্যান কৃষি কাকে বলে? এটা তোমাদেরকে অবশ্যই ভালোভাবে জানতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আরও কিছু বিষয় আছে,
যে মেয়েরা যে কৃষিকাজ করতেছে, এই যে দেখা যাচ্ছে যে একটা যন্ত্র বা কোনো কিছু যেখানে কুদাল বা এগুলো আমরা ব্যবহার করি, কিন্তু তখন তারা কিভাবে মাটি খনন করত? তখন তারা বড় লাঠি অথবা পশুর যে শিং সেগুলাতে তারা মাটি খনন করত। তাহলে আবার ফসল কাটতো কিভাবে? উদ্যান কৃষির যে ফসল চাষে ফসল কিভাবে কাটতো? সেখানে পশুর যে চোয়ালের, সেই চোয়ালের দাঁত দ্বারাই তারা এই ফসলগুলো কাটতো, করে তারা খাদ্য উপযোগী করত। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কি দেখলাম? যে সমাজবিজ্ঞানী বলেছে যে কৃষির যে উদ্ভাবন সেটা মেয়েরাই করেছে। এরপর আমরা দেখব পশুপালন সমাজ। পশুপালন সমাজটা কিভাবে আসলো? এইটা একটা সমাজের আর একটা ধাপ, যেটা পরবর্তী সময়ে বিভিন্নভাবে চলে আসছে। পশু কিভাবে লালন পালন করা যায় সেটা চিন্তাধারা থেকে চলে আসছে। তো প্রথমে মানুষ চিন্তা করলো কুকুরকে নিয়ে, যে কুকুরকে গৃহপালিত পশু হিসাবে এবং বিশ্বস্ত প্রাণী হিসাবে, শিকারের সঙ্গী হিসাবে কুকুরকে তারা বেছে নিল ওই সময়তে। এরপর তারা শিকারের জন্য যখন যাইতো, তখন তারা বুনো ষাঁড়, ছাগল, গরু, বিভিন্ন ধরনের প্রাণী তারা শিকার করে আনতো এবং ওগুলাকে ওরা বধ করে রাখতো। যখন তারা অন্য শিকার বা খাদ্য পাইতো না, তখন ওগুলাকে তারা জীবন্ত খাইতো। তো দেখলো তারা যে এই প্রাণীগুলোকে যদি না খেয়ে যদি রাখা যায়, তার বেশি লাভ বা বেশি সুবিধা। কিভাবে? গরু ছাগলকে যদি তারা রাখতো, তাহলে সেখান থেকে তারা দুধ পাইতো, চামড়া পাইতো এবং দিন দিন বাড়তো, আর্থিকভাবে তারা স্বাবলম্বী হতো। তখন তারা এরকম চিন্তা করে তারা গরু ছাগল পশু যেগুলো আছে সেগুলোকে তারা লালন পালন করার চিন্তা ভাবনা করতো। এইভাবে তাদের সমাজকে তারা, পশুপালনকে তারা সমাজে বিকশিত করছে এবং ব্যাপকভাবে প্রসারিত করেছে। তোমরা জানো এই পশুপালন সমাজে মুদ্রার প্রচলন ছিল না। মুদ্রা তো তোমরা চিনো, আমরা যে টাকা বা পয়সা এগুলো ব্যবহার করি মুদ্রা। তো এগুলার তখন কোনো প্রচার ছিল না, এগুলার তখন কোনো প্রচারণা ছিল না, কিন্তু বিনিময় প্রথা ছিল। বিনিময় তো জানো, একটার বিনিময় আর একটা। তাহলে সেখানে কিভাবে বিনিময় করতো? হয়তো তার গরু দিয়ে আর একটা ছাগল না, ছাগল দিয়ে গরু না, বা গরু দিয়ে আর একটা গরু না, বা ষাঁড় দিয়ে একটা গরু না, এইরকম তাদের কিছু বিনিময় ছিল। বিনিময় করে তারা জীবন ধারণ করত। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সমাজের ধাপগুলো পর্যায়ক্রমে এইভাবে বিকশিত হয়ে আসছে। তোমার এক একটা জিনিস এইভাবে আবিষ্কৃত হয়েছে। একদিনে এগুলা সব কিছু আসেনি, প্রতিনিয়ত কিছু চিন্তা শক্তির কিছু বিকাশ হচ্ছে এবং নতুন করে কিছু চলে আসছে। সমাজ আমরা জানি, সমাজ তো প্রতিনিয়ত পরিবর্তনশীল, এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাচ্ছে। মানুষের জীবনযাত্রা পরিবর্তন হচ্ছে, মানুষের চিন্তাধারার পরিবর্তন হচ্ছে, মানুষের মান উন্নয়ন হচ্ছে, জীবনযাপন যেভাবে করছে তার চেয়ে উন্নত হচ্ছে। তো সমাজের এই পরিবর্তন এটা চলতেই থাকবে। আজ থেকে আমরা 10 বছর আগে কি ছিলাম, তার আগে আরও 10 বছর আগে কি ছিলাম, আমাদের 10 বছর পরে 20 বছর পরে কি হবে, এটা এইভাবে চলতেই থাকবে। সমাজের এই পরিবর্তন একটা চলমান প্রক্রিয়া। এই পরিবর্তন হবে এবং নতুন নতুন কোনো কিছু উদ্ভাবন হবে। তো আমরা জানলাম এই সমাজের আলোচনা থেকে যে আদিম সমাজে মানুষ কিভাবে থাকতো, কিভাবে খাদ্য সংগ্রহ করত, কিভাবে জীবিকা নির্বাহ করত, কিভাবে মানুষের জীবজন্তুর হাত থেকে রক্ষা পেত। এইভাবে প্রত্যেকটাই পর্যায়ক্রমে চলে আসছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমি যে সমাজ পরিবর্তনের যে বিভিন্ন স্তর, আমরা জানি 6টি স্তর, এর মধ্যে আজকে 3টি স্তর নিয়ে আমি আলোচনা করলাম। আশা করি আগামী ক্লাসে পরের 3টি নিয়ে আলোচনা করা যাবে। তাহলে এখান থেকে তোমরা অবশ্যই
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমরা পড়তে হবে, তাহলে তোমরা সামনে যে পরীক্ষা সেগুলো তোমরা পারবে। অবশ্যই ক্লাসগুলো ভালো করে দেখবে তোমরা এবং সময় মতো পড়তে বসবে, লিখবে, পড়বে এবং আমাদের ক্লাসগুলোকে দেখবে তোমরা সঠিকভাবে। আমরা এখন দেখব যে এই পাঠের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন দেখা যাক এই পাঠে যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো কি। জ্ঞানমূলক প্রশ্ন, তোমরা একটু লক্ষ্য রাখো, জ্ঞানমূলক প্রশ্ন। আমরা দেখব প্রথম প্রশ্নটি, সমাজ পরিবর্তনকে কয় ভাগে ভাগ করা যায়, যেটা আমি আলোচনা করলাম। সমাজ পরিবর্তনকে কয় ভাগে ভাগ করা যায়। এরপর দেখো মানব সমাজের আদিম রূপ কি। মানব সমাজের যে আদিম রূপ সেটা কি। এরপর দেখো আদিম সমাজের মানুষ কোথায় বাস করত। আদিম সমাজের যে মানুষ তারা কোথায় বাস করত। আদিম সমাজের প্রধান কাজ কি। আদিম সমাজের যে প্রধান কাজ সেটা কি ছিল। আদিম সমাজের মেয়েরা কি করত। আদিম সমাজের যে মেয়েরা তারা কি করত। এরপর দেখব আদিম সমাজের কয়েকটি হাতিয়ারের নাম লেখো। আদিম সমাজের যে হাতিয়ারগুলো আমি দেখাচ্ছি সেই আদিম সমাজের কয়েকটি হাতিয়ারের নাম তোমাদের লিখতে হবে। সমাজবিজ্ঞানীদের মতে মেয়েরা কি কাজের উদ্ভাবন করেছে সেটা বলছি, মেয়েরা কি কাজের উদ্ভাবন করেছে। এরপর দেখো ফলমূল সংগ্রহ করতে গিয়ে তারা কি নিয়ে আসতো। ফলমূল সংগ্রহ করতে গিয়ে তারা কি নিয়ে আসতো। এরপর দেখো ফসল পাকলে কি দিয়ে ফসল কাটতো। ফসল পাকলে কি দিয়ে তারা ফসল কাটতো। এরপর আমরা দেখব বিশ্বস্ত প্রহরী ও শিকারের সঙ্গী কে ছিল। তো শিক্ষার্থীরা আমরা লক্ষ্য রাখবো বিশ্বস্ত প্রহরী ও শিকারের সঙ্গী কে ছিল। এরপর দেখব আমরা কোন সমাজে বিনিময় প্রথার উদ্ভব হয়, যেটা আমি বললাম শেষের দিকে, যে কোন সমাজে বিনিময় প্রথার উদ্ভব হয়। এরপর আমরা দেখব আদিম সমাজের মতো কোন সমাজের মানুষ যাযাবর জীবনযাপন করত। আদিম সমাজের মতো কোন সমাজের মানুষ যাযাবর জীবনযাপন করত, এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়াতো তারা। আদিম সমাজের কোন সমাজে সেটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো তোমরা একটু পাঠটা একটু ভালো করে পড়বে, লাইন বাই লাইন পড়বে এবং প্রশ্নগুলোর উত্তর ওখানেই আছে এবং আমিও আলোচনা করলাম, সবগুলো মুখস্থ রাখবে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই পরিকল্পনা, আমাদের এই ক্লাস তোমাদের জন্যে, এই যে ক্লাস আমরা দিচ্ছি এগুলো সবগুলোই পরিকল্পনা বাস্তবায়ন করছে শিক্ষা ও গবেষণা শাখা, বিরামপুর আইসিটি স্কুল, বিরামপুর, দিনাজপুর। তোমরা অবশ্যই আইসিটি স্কুলের এই প্রচেষ্টা তোমরা ভালোভাবে ফলো করবে এবং দেখবে, চেষ্টাগুলো যেন আমাদের বৃথা না যায়। পরিশেষে আমি তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।